10 দিন তারা একটা আল্টিমেটামও দিয়েছেন যে 10 দিনের মধ্যে যে 4টে দাবি তারা সামনে নিয়ে এসছে, সেই 4টে দাবি আমি আর পুনরুল্লেখ না করে আমি সেই দাবিগুলোর পক্ষে আমাদের আক্রান্ত আমরা মঞ্চেরও সমর্থন জ্ঞাপন করছি। হরিশোন্ডায় সিজেপি কর্মীর বাবার মৃত্যু, নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব আক্রান্ত আমরা, পরিবারের পাশে থাকার বার্তা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের হরিশোন্ডা গ্রামে সিজেপি কর্মীর বাবা শেখ মোহাম্মদ মাফিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা অব্যাহত। পরিবারের অভিযোগ, গত 13ই আগস্ট কয়েকজন দুষ্কৃতীর হামলায় গুরুতর আহত হন মাফিক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 15ই আগস্ট তার মৃত্যু হয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি এবং পরিবারের ন্যায় বিচারের দাবিতে সরব বিভিন্ন মহল। শনিবার 22শে আগস্ট নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে হরিশোন্ডা গ্রামে পৌঁছান আক্রান্ত আমরা সংগঠনের 6 সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। তিনি বলেন, শিক্ষা, গণতান্ত্রিক অধিকার ও সাধারণ মানুষের দাবির আন্দোলনকে কোনোভাবেই হামলা ও ভয় দেখিয়ে দমন করা উচিত নয়। স্কুল বন্ধ, শিক্ষার মান এবং সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বৃহত্তর সামাজিক প্রতিবাদের প্রয়োজনীয়তার কথাও বলেন। সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের সংবিধান, বিচার ব্যবস্থা ও দেশের স্বার্থে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান মহাপাত্র। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। পাশাপাশি ককরোচ জনতা পার্টির 4 দফা দাবির প্রতি সমর্থন জানান প্রতিনিধি দল। নিহতের পরিবারের পাশে এবং ককরোচদের কর্মসূচিতে থাকার আশ্বাস দেন অম্বিকেশ মহাপাত্র। এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন অরুণাভ গাঙ্গুলি, অরুণিমা পাল, অলোক প্রামাণিক, মৌসুমী ঘোষ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের প্রতিনিধিদের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানিয়ে আব্দুল হাফিজ বলেন, ওনারা আমাদের পরিবারের পাশে দাঁড়াতে এসেছেন। এর থেকেই বোঝা যায় তাদের মন কতটা পরিষ্কার। নিরপেক্ষ তদন্তের দাবি এখন পরিবারের প্রধান প্রত্যাশা। আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা, ন্যায়ের পক্ষে নির্ভীক আওয়াজ। 2014 से बट अभी तक इतना रिजल्ट मिला है इसका या नहीं? कुछ नहीं मिला है बिकॉज स्टेट गवर्नमेंट एंड द सेंट्रल गवर्नमेंट बोथ आर हैंड इन हैंड चल रहा है। सो कोई কারণ কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে এবার দেশের মধ্যে একটা এমন একটা স্কুল হবে যেটা পুরো ওয়ার্ল্ড আমাদের মাথায় আসছে না। একদম 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 অন্যায়ের বিরুদ্ধে আব্দুল ছিল, আছে, সবসময় আমি স্যার না, সংবাদ মাধ্যমে অনেকটাই জেনেছিলাম। আর আমাদের একটি মঞ্চ আছে আক্রান্ত আমরা বলে, এবং এই মঞ্চে তারাই আছেন যারা 2011 সালের পরে রাজ্যের সরকারের দ্বারা, রাজ্যের শাসক দল দ্বারা, রাজ্যের পুলিশ দ্বারা, রাজ্যের গুন্ডা বাহিনীদের দ্বারা আক্রান্ত হয়েছে, খুন হয়েছে, ধর্ষিত হয়েছে, তাদের একটি মঞ্চ 2014 সাল থেকে কাজ করছে। তো এই ঘটনাটা জানার পরে আমাদেরও এখানে আসাটা একটা প্রয়োজন ছিল। পরিবারের সঙ্গে কথা বলে সঠিক বিষয়টা জানা দরকার ছিল। যেটা সংবাদ মাধ্যমে জানছি তার মধ্যে অনেক ফাঁক ফোকর থাকে, সেই ফাঁক ফোকরটা যাতে আমাদের বোঝাপড়াতে না থাকে তার জন্যই আসা। কথা বললাম এবং যেটা বুঝলাম যে ককরোচ জনতা পার্টির ডাকে যে যন্তর মন্তরে দিল্লিতে অবস্থান, ধর্না, অনশন, বিক্ষোভ, সংসদ চলো অভিযান ইত্যাদি হয়েছিল, সেখানে এই গ্রামেরই, এই প্রত্যন্ত গ্রামেরই একটি ছেলে আব্দুল হাফিজ ওখানে গেছিল এবং যাওয়াটা খুব সঠিক কারণেই গেছিল। দেশের সংবিধান অনুযায়ী আইনের আশ্রয়ে প্রশ্রয়ে গেছিল, কিন্তু ফিরে আসার পরে তার উপরে হামলা হয়েছে, তাকে বাঁচাতে গিয়ে তার বাবার উপরে হামলা হয়েছে এবং পরবর্তী সময়ে এখানকার লোকাল থানা, এখানকার লোকাল হেলথ সেন্টার এরা প্রয়োজনীয় সহযোগিতা করেনি। মানে প্রয়োজনীয় সহযোগিতা বলতে দেশের আইন সংবিধান অনুযায়ী যে সহযোগিতাটা করা দরকার সেটা করেনি। বিপরীতে যারা গুন্ডামি করেছে, দুষ্কৃতীরা যে কাজ করেছে, তাদের সপক্ষে যে কাজ করার কাজ, সেই কাজটা তারা করেছে। ফলে চিকিৎসার অভাবে 2 দিন কার্যত গেছে। তারপরে যখন চিকিৎসা আর উপায় না পেয়ে বর্ধমানে গেছে, কার্যত মৃত্যু মুখেই গেছে এবং মারাই গেছে। পরিবারের সাহেব একজন মানুষ, রোজগারের মানুষ, অভিভাবক মানুষ চলে যাওয়াটা সংসারের পক্ষে কি হয়, আমরা সবাই সাংসারিক জীবনের মানুষ, আমরা বুঝি।
তিনি তো ফিরবেন না, কিন্তু ককরোচ জনতা পার্টিও তারা এসেছেন এবং তারা এখনো পর্যন্ত এখানে এসে শুনলাম যে তারা এই পরিবারের পাশে শুধু থেকে চলে যাওয়া নয়, তারা এখানে থেকেই তাদের কাজটা করছেন। এবং ১০ দিন তারা একটা আল্টিমেটামও দিয়েছেন যে ১০ দিনের মধ্যে যে ৪ টে দাবি তারা সামনে নিয়ে এসছে, সেই ৪ টে দাবি আমি আর পুনরুল্লেখ না করে আমি সেই দাবিগুলোর পক্ষে আমাদের আক্রান্ত আমরা মঞ্চেরও সমর্থন জ্ঞাপন করছি এবং তারা আগামী দিনে যে কর্মসূচিটা ঘোষণা করেছে, আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বাঁকুড়া জেলার জেলা শাসকের দপ্তর ঘেরাও হওয়াই উচিত এবং সেটা যদি হয় আক্রান্ত আমরা মঞ্চ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। আমরা সেটা বলছি। আমি সেই সরকারের বিরুদ্ধে মুখ খুলি পশ্চিমবাংলায় আক্রান্ত হয়। রীতি কি শেষ হবে না পশ্চিমবাংলা থেকে? আপনার প্রশ্নটা যথার্থই, কিন্তু আমাদের দেশের যে সংবিধান, আমাদের দেশের যে আইন, আমাদের দেশের যে বিচার ব্যবস্থা এবং তারপরে দাঁড়িয়ে যে আমাদের প্রশাসন, মুখ্যমন্ত্রী ইত্যাদি, ইত্যাদি, তাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া। হ্যাঁ? চুরি, দুর্নীতি, ধর্ষণের বিরুদ্ধে কাজ করা সরকারের। এখন এটা আমরা সবাই বুঝে গেছি। আমাকে আলাদা করে নতুন করে বোঝানোর দরকার নেই। আমরা প্রত্যেকে নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বা প্রতিবেশীদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে এখন রাজ্য জুড়ে ২০১১ সালের পর থেকে বিশেষ করে কথাটা বলছি, একটা দুষ্কৃতিরাজ, গুন্ডারাজ চলছে। আমাদের আগের মুখ্যমন্ত্রী তো বারে, বারে বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। কথাটা নতুন কথা নয় এবং সেই সময় বরুণ বিশ্বাস খুন হয়েছে, তপন দত্ত খুন হয়েছে, সাগর ঘোষ খুন হয়েছে, সুদীপ্ত গুপ্ত খুন হয়েছে, রানু বিশ্বাস ধর্ষিতা খুন হয়েছে, কামদুনিতে ধর্ষিতা খুন হয়েছে, ধূপগুড়িতে ধর্ষিতা খুন হয়েছে, কত বলবো? এবং প্রচুর ধর্ষিতা খুন হয়েছে। শিলাদিত্য চৌধুরী আক্রান্ত হয়েছে, অম্বিকেশ মহাপাত্র আক্রান্ত হয়েছে, বহু ঘটনাই ঘটেছে। কিন্তু কোনো ঘটনারই বিচার পাওয়া যায়নি। এই নতুন সরকার এসেছে, রাজ্যের সাধারণ মানুষ চেয়েছে, নতুন সরকার এসেছে, নতুন সরকার আসার পরে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে যারা আগে বিচার পায়নি তারা এবারে বিচার পাবে। এজন্য নাকি ফাইল খোলা হচ্ছে। কামদুনির ফাইল খোলা হচ্ছে, তপন দত্ত খুনের ফাইল খোলা হচ্ছে, বরুণ বিশ্বাস খুনের ফাইল খোলা হচ্ছে, এদিকে অভয়াকাণ্ডের ফাইল খোলা হচ্ছে। ফাইলই তো খোলা হচ্ছে। আবার তো নতুন ফাইলও শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার নতুন, নতুন করে খুন, ধর্ষণ ইত্যাদি ঘটছে। এটা আমরা সবাই বুঝতে পারছি। আপনারা যারা সংবাদ জগতের মানুষ, তাদের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ থাকবে যে আমাদের দেশের সংবিধানের ৩ টে যে স্তম্ভের উপর আমরা দাঁড়িয়ে আছি, জুডিশিয়ারি, লেজিসলেচার এবং এক্সিকিউটিভ, তার বাইরে মানে কনস্টিটিউশনের বাইরে, সংবিধানের বাইরে ৪র্থ এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। এবং সংবাদ মাধ্যমের এখন মূলত ৩ টে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে প্রিন্টিং, একটা হচ্ছে ইলেকট্রনিক, আরেকটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম। এখন ইলেকট্রনিক এবং প্রিন্টিং এরা কার্যত বড়, বড় মালিকের হয়ে কাজ করছে। ফলে তারা দেশের সংবিধান রক্ষার পক্ষে, আইনের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে যে সাংবাদিকতা করা দরকার নিরপেক্ষভাবে, সেটা তারা বেশিরভাগ ক্ষেত্রে করছে না। কেউ, কেউ হয়তো করছে। কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম এখন গুরুত্বপূর্ণ কাজ করছে। আজকে যখন এই আ আব্দুল হাফিজের বাড়িতে দাঁড়িয়ে কথা বলছি, তখন আ আব্দুল হাফিজের সঙ্গে ককরোচ জনতা পার্টির নামটা যুক্ত হয়েছে। ককরোচ কথাটা কোথা থেকে এলো? না ১৫ই মে ২০২৬ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার সওয়াল জবাবের সময় এই ককরোচ প্যারাসাইট শব্দটা ব্যবহার করলো। আর সেই ককরোচ শব্দটা ব্যবহার থেকে তার ২ দিন পরে আ আ অভিজিৎ দীপকে বোস্টনে পড়াশোনা করার সময় সেখান থেকে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এটা ককরোচ জনতা পার্টির নাম তৈরি দিয়ে একটা সঙ্গে, সঙ্গে তার ফলোয়ার, হ্যাঁ, মোদিকে ছাড়িয়ে, রাহুল গান্ধীকে ছাড়িয়ে ২২ লক্ষে ২২ লক্ষ নয়, ২২ মিলিয়নে চলে গেল। অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এখানে। এবং তারপরেই ককরোচ জনতা পার্টির একটা ওই ২ জন তৈরি হয়েছে, মানে কি বলে, মুখপাত্র তৈরি হয়েছে। একদিকে সৌরভ দাস, অপরদিকে আশুতোষ রাঙ্কা। তারা দিল্লিতে কর্মসূচি করেছে, বিভিন্ন রাজ্যে কর্মসূচি করেছে। তাদের উপর আক্রমণ হচ্ছে এবং তখন তারা এই নিট ইউজি পেপার লিকটা সামনে আসে। তখন স্বাভাবিকভাবে তারা শিক্ষাকে বাঁচাতে নানা রকম কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে তারা লাস্ট যে কর্মসূচিটা ঘোষণা করেছে যে স্কুল ঠিক করো। এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে আর কি থাকতে পারে? স্কুল ঠিক করো। এটা তো মানে স্বাভাবিক হওয়ার কথা। আজকে সেটাকে দাবি আকারে জাতীয় স্তরে আনতে হচ্ছে। কেন? আমরা যখন দেখছি ৯৪,০০০ স্কুল বন্ধ হয়ে গেছে। নতুন স্কুল তৈরি হবে, স্কুলের পরিকাঠামো তৈরি হবে, আধুনিকীকরণ হবে, শিক্ষার মানের উন্নতি ঘটানোর চেষ্টা যেখানে হবে, তা না হয়ে কিনা স্কুল বন্ধ হচ্ছে। আর সেই স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন স্কুল ঠিক করার প্রশ্ন আসছে, তখন বাড়িতে হামলা হচ্ছে, তখন মেরে ফেলা হচ্ছে। এই জিনিসটা তো কখনোই বরদাস্ত করা উচিত নয়। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, চতুর্থ স্তম্ভের হয়ে কাজ করছেন, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানুষের কাছে আপনারাই পারেন এইসব জিনিসগুলো পৌঁছে দিতে। দেশকে বাঁচাতে হবে, রাজ্যটাকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, জুডিশিয়ারিকে বাঁচাতে হবে। জুডিশিয়ারি আজকে আক্রান্ত। এই যে জুডিশিয়ারি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ককরোচ কথাটা ব্যবহার করেছেন,
এটা কি সমীচীন হয়েছে? হয়নি। বা পরবর্তী সময়ে যখন 20শে জুলাই সংসদ অভিযানের ডাক দেওয়া হলো, সেখানে ওই পেরেক সহ লাঠি দিয়ে পেটানো হচ্ছে, পেলেট গান ব্যবহার করা হচ্ছে, নির্লজ্জভাবে, নির্দয়ভাবে মেয়েদের উপর আক্রমণ হচ্ছে। তারপরে যখন চিফ জাস্টিসের কাছে কেসটা গেছে বলে আমার তো সময় নেই ভিডিও দেখার মতো। এই ধরনের মানে অমানবিক কথাবার্তা তারা যারা বলছে, সেখানে সাধারণ মানুষকে রাস্তায় নেমেই এই দেশকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, গরিব খেটে খাওয়া মানুষের রুটি-রুজিকে বাঁচাতে হবে। এই পরিবারের পাশে এবং এই ককরোচের কর্মসূচির পাশে আপনারা তাহলে থাকছেন। অবশ্যই থাকবো আমাদের সাধ্যমতো। আমরা ককরোচ জনতা পার্টির মতো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক আমাদের নেই। ওরা ন্যাশনালি যেভাবে মুভ করছে তাদের প্রতি আমাদের স্যালুট থাকছে। কিন্তু আমাদের মতো করে ওই পাশে নিশ্চয়ই থাকবো। এই পরিবারের পাশেও থাকবো এবং ককরোচ জনতা পার্টি এই পরিবারকে ঘিরে পশ্চিমবঙ্গের মাটিতে যে ধরনের কর্মসূচি নেবে, আমি সেটা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা সেটার সঙ্গে থাকবো এবং ইতিমধ্যে সৌরভ দাসের সঙ্গে ককরোচ জনতা পার্টির একজন অন্যতম মুখপাত্র, একজন ইনভেস্টিগেটিং জার্নালিস্ট, তার সঙ্গে আমার যোগাযোগ তৈরি হয়েছে। আজকে আরো কয়েকজনের সঙ্গে কথা হলো এবং আরো যোগাযোগ তৈরি হবে এবং আমরা যোগাযোগ রেখেই কর্মসূচির সঙ্গে থাকবো। এই পুরো ঘটনার শিক্ষকের ভূমিকা কেমন ভাবে দেখছেন? যে স্কুলে গিয়েছিল যে ঠিক করার কথা, হ্যাঁ, আমরা যেটা সেই শুনেছি ধরনের কাশীনাথ দের নামটা সামনে এসছে। তিনি এটা বোধহয় প্রাথমিক স্কুল, করিসুন্ডা প্রাথমিক স্কুল এবং সেই স্কুলের হেডমাস্টার মশাই উনি বা হেড টিচার যাই হোক না কেন। আমরা যেটা শুনেছি যদি সেটা ঘটে থাকে, তাহলে আমি শিক্ষক হিসেবে লজ্জাবোধ করব ১ম এ। হ্যাঁ, শিক্ষকের কাছে যদি কেউ গিয়ে জানতে চায় যে এই শিক্ষাঙ্গনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোক, এটা নেই, এটা ঠিক হোক, ওটা ঠিক হোক। এটা কেউ যদি বলে তাকে আমরা শিক্ষানুরাগী বলি, তাকে আমরা ধন্যবাদ জানাই। আর সেই কাজটা যদি করতে গিয়ে যদি সে অন্যকে খবর দিয়ে এসছিল খোঁজ নিতে, রাত্রিবেলা তার জন্য গুন্ডা চলে আসে, তাহলে ওই শিক্ষক নয় আরকি। অপ্রফেশনালি শিক্ষক, বেতনভোগ শিক্ষক, কিন্তু শিক্ষকের কাজটা তিনি করেননি। আমি শিক্ষক হিসাবে, অবসরপ্রাপ্ত শিক্ষক হিসাবে তার জন্য লজ্জাবোধ করছি। গ্রামে যখন ঢুকলেন একটি স্কুল কিন্তু বন্ধ এমএসকে ও হ্যাঁ, হ্যাঁ, আমরা খবরটা পেয়েছি। এই গ্রামে। হ্যাঁ, এটা এটা কি বলবেন? এইটা শুধু এই গ্রামের চিত্র নয়। আপনি কথাটা উল্লেখ করলেন ঠিকই। এই গ্রামের চিত্র নয়। আমরা ৭৭ সালে মাধ্যমিক পাস করেছি। তারপরে কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি এবং শিক্ষার সঙ্গে বরাবর থেকেছি। সেখানে থাকতে গিয়ে দেখেছি যে এসএসকে, এমএসকে বিভিন্ন স্কুল তৈরি হয়েছে। শিক্ষার সম্প্রসারণ ঘটেছে। ছাত্রছাত্রী বেশি, বেশি করে স্কুলে, কলেজে ভর্তি হতে আসছে। তার জন্য স্কুল, কলেজের সংখ্যা বাড়াতে হয়েছে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর ১১ সালের পরে দেখছি স্কুল, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। এসএসকে, এমএসকে বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষকরা ন্যায্য মর্যাদা পাচ্ছে না। তার ফলে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এই ক্রাইসিস শুধু রাজ্যে নয়, সারা দেশেও তৈরি হয়েছে এবং তার কারণেই এই পেপার লিক ১০ বছরে ১৫২ বার হয়েছে। তারপরে পেপার লিক হলো, নৈতিক দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করছেন না। তার জন্য যন্তর মন্তরে ২২ দিন, ২৭ দিন ধর্ণা বিক্ষোভ করতে হচ্ছে। মানে একটা সর্বগ্রাসী ব্যবস্থা তৈরি হয়েছে যে শিক্ষাকে খাও, স্বাস্থ্যকে খাও, কর্মসংস্থানকে খাও, মানুষের ভবিষ্যৎ, ভূত সব খেয়ে নাও, দিয়ে শুধু পুঁজিপতিদের সেবা করো, বেসরকারিদের সেবা করো, বাণিজ্যিকীকরণের জয়গান গাও। আপনার নাম আর পরিচয়। আমার নাম অম্বিকেশ মহাপাত্র। আমি যাদব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম আর অধ্যাপক ছিলাম। সদ্য রিটায়ার করেছি। দেখুন, ওনাদের যেটা কাজ, ওনারা যেটা বরাবরই করে এসেছেন, শুরু থেকে করে এসেছেন, ওনার কাজটা ওনারা বলতে হবে না আমাকে, আর আপনাদেরকে বলার দরকার নেই। আমরা অলরেডি জানেন যে ওনারা কী করেন, ঠিক আছে? এটা পুরো সমাজ জানে, পুরো পৃথিবী জানে। তো ওনাদের কাজটাই করতে এসেছেন। যেহেতু দেখুন, এটা তো যেটা হয়েছে এটা তো একদমই ঠিক না। তো ওনাদের কোথাও না কোথাও মনের মধ্যে মনে হয়েছে যে এই জিনিসটা আমাদের পাশে থাকা দরকার, তাই ওনারা এসেছেন। ওনারা এইটাই করে থাকেন বরাবরই। যাদেরই আক্রান্ত হয়, এইভাবে যাদের আমার যেরকম ইনসিডেন্ট হয়েছে, যাদেরই ইনসিডেন্ট হয় তাদের পাশে ওনারা দাঁড়ান। সেইভাবে ওনারা এসে আমার পাশে দাঁড়াতে এসেছেন। এতে বোঝা যায় যে ওনাদের মোটিভটা কতটা স্বচ্ছ এবং কতটা পরিষ্কার। এটাই আমার মনে হয় চেষ্টা ওনারা করেন যাতে আমার মতো অন্য কারোর সাথে কোনো ইনসিডেন্ট না হয়। একদম।